আপনাদের একটা মজার জিনিস বলবো আজ। বানরের একটা স্বভাব আছে, মানুষ যা করবে বানরও সেটা কপি করতে চেষ্টা করে। উপমহাদেশেও একটা বানর আছে, তবে বানরের আগে বানরের মালিকের সাথে পরিচিত হওয়া যায়। বলছিলাম ইসরায়েলের কথা। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইসরায়েল যেন এক স্থায়ী অস্থিরতার প্রতীক। রাষ্ট্রটির জন্ম থেকেই এর চারপাশের আরব প্রতিবেশীরা তাকে দেখেছে এক বিদেশি দখলদার শক্তি হিসেবে। ইসরায়েল নিজেকে সবসময় একটি অস্তিত্বের লড়াইয়ে আবদ্ধ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যেন তার প্রতিটি যুদ্ধ, প্রতিটি হুমকি শুধুই আত্মরক্ষার জন্য। কিন্তু ইতিহাসের গভীরে তাকালে এই বয়ান দ্রুত ভেঙে পড়ে। বাস্তবে ইসরায়েলের সামরিক কৌশল, আঞ্চলিক দাপট এবং পশ্চিমা বিশ্বের নিঃশর্ত সমর্থন তাকে এক আধিপত্যবাদী শক্তিতে পরিণত করেছে। এই দাপট বজায় রাখার জন্য ইসরায়েল যেমন সামরিক শক্তির আশ্রয় নিয়েছে, তেমনি তার জন্য কনসেন্ট উৎপাদন করে চলেছে পশ্চিমা মিডিয়া আর বুদ্ধিজীবীদের একটি অংশ। থিওরিটিক্যালি এটাকে বলে হেজেমনি বা আধিপত্যবাদ থিওরি। হেজেমনি বা আধিপত্য কাজ করে দুটি পথে। প্রথমত সরাসরি বল প্রয়োগ করে, যেখানে রাষ্ট্র বা শক্তি সামরিক দমন, অর্থনৈতিক অবরোধ বা রাজনৈতিক হুমকির মাধ্যমে অন্যকে বশীভূত করে। রোমান সাম্রাজ্য যেমন প্রদেশগুলোকে কর দিতে বাধ্য করত এবং বিদ্রোহ দমনে সেনা পাঠাতো, কিংবা আধুনিক যুগে শক্তিধর রাষ্ট্রগুলো সামরিক ঘাঁটি স্থাপন করে অন্যকে শাসন করে, এগুলোই সেই দৃশ্যমান আধিপত্য। ইসরায়েলকে এই হেজিমনি দিয়েছে তার পরমাণু শক্তি আর পশ্চিমা বিভিন্ন শক্তির অবিরাম অস্ত্র সাপ্লাই। ইসরায়েল এই শক্তিগুলোকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের কৌশল হিসেবে ব্যবহার করে। চাইনিজ কমিউনিস্ট নেতা চৌ এনলাই বলেছিলেন, যুদ্ধ হলো অশান্তিপূর্ণ কূটনীতি আর কূটনীতি হলো শান্তিপূর্ণ যুদ্ধ। ইসরায়েল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ হিসেবে যে কাজটা করে তা হলো সে তার প্রতিবেশী দেশগুলোকে সারাক্ষণ বোমা মেরে প্রস্তর যুগে ফেরত পাঠানোর ঘোষণা দেয়, মাঝে মধ্যে টার্গেটেড বোমা হামলা চালিয়ে তার ক্ষমতা প্রদর্শন করে। এভাবে সে একটা ভয়ের কালচার সৃষ্টি করে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে। এই হুমকি দেয়া হলো তার শান্তিপূর্ণ যুদ্ধের অংশ, আর নিয়মিত গুপ্ত হত্যা, ড্রোন কিংবা বিমান হামলা তার অশান্তিপূর্ণ কূটনীতি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ইসরায়েলের এই ধরনের কার্যক্রম তার একার হেজেমনি নয়, বরং এটা সমগ্র পশ্চিমা বিশ্বের মধ্যপ্রাচ্যের উপর করা হেজেমনি। ইসরায়েল হলো তাদের চৌকিদার। ভারত ইসরায়েলের এমন সাফল্যে আগ্রহী হয়ে তার কূটনীতি আর সামরিক নীতিতে এ ধরনের পলিসি নেওয়া শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের সময় কৌশলগত কারণে ভারত মার্কিন ইসরায়েলের বলয়ে শক্তিশালী হবার কারণে ভারত এই অঞ্চলের চৌকিদার হবার স্বপ্ন দেখতে থাকে। একই সময়ে বিজেপির মতো হিন্দুত্ববাদী দলের রাজনীতি শক্তিশালী হওয়ায় ভারতে একই ধরনের সেন্টিমেন্ট বড় হতে থাকে। ফলে নরেন্দ্র মোদী সরকার ভারতে একই ধরনের পলিসি গ্রহণ করে। হেজিমনি বানানোর মতো শক্তিশালী সামরিক বাহিনী আছে তাদের। এটা হয়ে যায় আধিপত্য বিস্তারের কনসেন্ট ম্যানুফ্যাকচারার। ইসরায়েল তথা পশ্চিমা বিশ্বের জন্য এই কাজটি করে হলিউড, এবং ভারতের জন্য এই কাজটি করছে বলিউড। ভারত বলিউডের মাধ্যমে দেখায় তার প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান কিংবা বাংলাদেশিরা ধর্মান্ধ মুসলিম। বিষয়টি পাকিস্তানের ক্ষেত্রে কিছুটা সত্য হলেও বাংলাদেশিদের এভাবে দেখানোর উদ্দেশ্য মূলত এখানে প্রভাব বিস্তার করা, বাংলাদেশ নিয়ে তাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা। ইসরায়েলের ডক্টরিন ফলো করতে যেই ভারত পাকিস্তানে বেশ কিছু সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, আবার সুদূর কানাডায় যে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা করেছে। তবে ইসরায়েলের মতো কূটনৈতিক সক্ষমতা না থাকার কারণে ভারতের এসব পরিকল্পনা ব্যাকফায়ার করেছে, যা সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ভারত নীতির দিকে তাকালেই বোঝা যায়। আবার ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এসব হুমকি ধামকির সাথে জড়িত। ভারতে এখন দেশভক্তদের খুব জয় জয়কার চলছে। বিজেপি সহ ডানপন্থী দলগুলো উগ্র জাতীয়তাবাদ, দেশপ্রেম আর ধর্মীয় জাতীয়তাবাদকে মেইনস্ট্রিম করে ফেলেছে। ফলে পাকিস্তানের সাথে কথার লড়াই আর বাংলাদেশিদের তেলাপোকা ডাকা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ফলাফল। আগামীতে ভারতের ভেতরকার রাজনীতির গতিপথ নির্ধারণ করবে ভারত ও তার প্রতিবেশীদের সম্পর্ক কেমন যাবে। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের রেখে যাওয়া পলিটিক্যাল ভ্যাকুয়ামে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় ভারত প্রসঙ্গে তাই বাংলাদেশকে সতর্কতার সাথে ভাবতে হবে। আর বর্তমানে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল পরিস্থিতি আনা, যা আগামীর বাংলাদেশের জনগণের সরকারই আমাদের কূটনীতিকে আরো শক্তিশালী করবে। দর্শক, দেশের স্বার্থে আমাদের লড়তে হবে একসাথে, হাঁটতে হবে একই পথে, সে প্রত্যয় নিয়েই বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ।